নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি আমাদের জোকার লিগ নিয়ে আলোচনা করা যায়, তো এখানে জোকার লিগ বলা হচ্ছে আমাদের ভারতীয় ফুটবলের টপ টায়ার লিগ আইএসএলকে। তবে এখানে তোমরা ভাবতে পারো হঠাৎ কেন আমি আইএসএলকে জোকার লিগ বলছি। তো দেখো বন্ধুরা, আইএসএলকে জোকার লিগ বলার পেছনে কিন্তু একাধিক কারণ রয়েছে। আর এই লিগকে জোকার লিগে পরিণত করার পেছনে মূল কাণ্ডারি হচ্ছে আমাদের মহান প্রেসিডেন্ট। তো তোমরা জানো, অতিরিক্ত অর্থালাভের আশায় এফএসডিএল এর সাথে নতুন করে চুক্তিবৃদ্ধি না করে চলতি মরশুমের লিগ অর্ধেক সময়ের পর চালু হয়েছে, যেখানেও কিন্তু বহু নাটক আমরা দেখতে পেয়েছি। এবং এর পাশাপাশি এই মরশুমে লিগ টেনে টুনে চালানো গেলেও আগামী মরশুমে যথারীতি সময়ে লিগ চালু হবে নাকি তা নিয়েও কিন্তু রয়েছে যথেষ্ট ধোঁয়াশা। তবে এর মাঝেই, অর্থাৎ লিগের প্রতিটা দল নিজেদের দুটো করে ম্যাচ খেলে ফেলার পর তৃতীয় ম্যাচ খেলতে নামার আগে একটা বড় হাস্যকর এবং জটিল পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে আইএসএলকে ঘিরে। তো তোমাদের মনে আছে, বেশ কিছুদিন আগের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম আই লিগের দল চার্চিল ব্রাদার্স তারা কিন্তু এই মরশুমে আইএসএলে অংশগ্রহণ করার জন্য উঠে পড়ে লেগেছে। এবং সেই মতনভাবেই চার্চিল ব্রাদার্স তারা কিন্তু ফেডারেশনের কাছে জানায়। তবে ফেডারেশনের তরফ থেকে ক্লাবদের আপত্তি থাকার কারণে চার্চিল ব্রাদার্সের এই দাবিকে ফেডারেশনের তরফ থেকে নাকচ করে দেওয়া হয়। তবে এরপরই চার্চিল ব্রাদার্স তারা উপরমহলের ক্ষমতার জোরে এফসি গোয়া এবং দিল্লি এফসিকে কনভিন্স করে এবং এই দুই ক্লাবের তরফ থেকে ফেডারেশনের কাছে নতুন করে চিঠি পাঠানো হয় চার্চিল ব্রাদার্সকে চলতি মৌসুমের আইএসএলে খেলতে নেওয়ার দাবিতে। আর এফসি গোয়া এবং এই স্পোর্টিং ক্লাব দিল্লির কাছ থেকে পাওয়া ক্লিয়ারেন্স নিয়ে গত 2-3 দিন আগে চার্চিল ব্রাদার্সের তরফ থেকে ফেডারেশনের কাছে চিঠি পাঠানো হয় এই মর্মে যে এফসি গোয়া এবং স্পোর্টিং ক্লাব দিল্লি তারা চাইছে চার্চিল ব্রাদার্সকে আইএসএলে নেওয়া হোক। তবুও কেন ফেডারেশন এখনও এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আর চার্চিল ব্রাদার্সের তরফ থেকে পাওয়া এই চিঠির পর গতকাল ফেডারেশনের তরফ থেকে আইএসএলের সমস্ত দলগুলোর কাছে চিঠি লিখে পাঠানো হয়েছে চার্চিল ব্রাদার্সকে চলতি মৌসুমের আইএসএলে নেওয়া হবে কি হবে না এই বিষয়ে ক্লাবগুলোর মতামত জানানোর জন্য। তো দেখো, গত মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন দল হিসাবে সর্বপ্রথম ফেডারেশনের তরফ থেকে চার্চিল ব্রাদার্সকে চ্যাম্পিয়ন দল হিসাবে ঘোষণা করা হয় এবং চার্চিল ব্রাদার্সকে গত মরশুমের আই লিগ চ্যাম্পিয়ন ট্রফিও কিন্তু দিয়ে দেওয়া হয়। তবে এরপরই ক্যাসেতে মামলা জিতে শেষ পর্যন্ত গত মরশুমের আই লিগ চ্যাম্পিয়ন হিসাবে ঘোষিত হয় ইন্টারকাশি এবং ইন্টারকাশির জন্য নতুন করে চ্যাম্পিয়ন ট্রফি বানিয়ে ইন্টারকাশিকে দেয় ফেডারেশন। অর্থাৎ চার্চিল ব্রাদার্সের কাছে দেওয়া ট্রফিটা পর্যন্ত ফেরত নেওয়ার সাহস হয়নি ফেডারেশনের। ফেডারেশন যদি গত মরশুমে স্বচ্ছভাবে আই লিগটা পরিচালনা করত তাহলে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে ইন্টারকাশিকেই চ্যাম্পিয়ন দল ঘোষণা করা হতো। কিন্তু না, ফেডারেশনের অদ্ভুত ছেলেখেলা এবং মহান রেফারিদের বদান্যতায় লিগ সার্কাসে পরিণত হয়ে এক লিগে জোড়া চ্যাম্পিয়ন দল আমরা দেখতে পেলাম, যেটা সত্যিই কিন্তু বিশ্ব ফুটবল মঞ্চে একটা বিরল ঘটনা। তো যাই হোক, গোয়ার প্রভাবশালী জায়গা থেকে এই চার্চিল ব্রাদার্সের পেছনে হাত রয়েছে, আর সেই কারণেই লিগ চালু হওয়ার পরেও চার্চিল ব্রাদার্স তারা লিগে অংশগ্রহণ করার স্বপ্ন দেখছে। এখানে যদি এআইএফএফ তারা স্ট্রিক্টভাবে থাকতো তাহলে হয়তো আজ চার্চিল ব্রাদার্স তারা এই দুঃস্বপ্ন দেখার সাহসই পেত না। কিন্তু এআইএফএফের যে শীর্ষপদে রয়েছে এবং চার্চিল ব্রাদার্সের পেছনে যে এত বড় সাহস যোগাচ্ছে, তারা সকলেই একই ছাতার তলায় দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা, যার ফলে লিগের মাঝপথেও যদি তোমরা দেখো চার্চিল ব্রাদার্সকে আইএসএলে ঢোকানো হয়েছে, তাতে কিন্তু অবাক হওয়ার মতন কিছুই থাকবে না। ইভেন এমনটাও হতে পারে লিগের প্রতিটা দলের একটা করে ম্যাচ বাকি আছে, আর সেই সময় দেখা গেল চার্চিল ব্রাদার্স তারা ধুরান্দার সিনেমার রেহমান ডাকাতের মতন আইএসএলে এন্ট্রি নিচ্ছে, আর তারপর আইএসএলের সমস্ত দলগুলি তারা একে একে এসে চার্চিল ব্রাদার্সের সাথে ম্যাচ খেলছে। সো বর্তমানে রাজনীতির আওতায় এসে ভারতীয় ফুটবল যে পরিস্থিতির মুখে চলে এসেছে, তাতে কিন্তু আর খুব বেশি দেরি নেই ভারতের ইতিহাস থেকে ভারতীয় ফুটবল ধূলিসাৎ হতে। তো যাই হোক, এখন এটাই দেখার বিষয় হবে শেষ পর্যন্ত গিয়ে ক্লাবগুলোর তরফ থেকে চার্চিল ব্রাদার্সকে এই মুহূর্তে এসে লিগে ঢোকানোর অনুমতি দেওয়া হয় কি হয় না। তো এই বিষয়ে পরবর্তীতে যে লেটেস্ট আপডেটগুলো বেরিয়ে আসবে তা কিন্তু অবশ্যই তোমাদের মধ্যে শেয়ার করে দেব। তো যাই হোক, একদিকে যেখানে আইএসএলে চার্চিল ব্রাদার্সের এন্ট্রির বিষয় নিয়ে চারিদিকে হইচই পড়ে গেছে, সেখানে দাঁড়িয়ে চুপি চুপি আমাদের ভারতীয় ফুটবলের জন্য একটা বড় শকিং নিউজও কিন্তু প্রকাশ্যে এসেছে। তো তোমরা জানো, আমাদের ভারতীয় ফুটবল এফসি ম্যাচ ক্লাব কম্পিটিশনে 18 নম্বর র্যাঙ্কে ছিল। তবে গত কিছুদিন আগে মিড সিজন র্যাঙ্কিংয়ে ভারত তারা কিন্তু 6 ধাপ নেমে এসেছে, অর্থাৎ 18 থেকে নেমে এসেছে 24-এ, যার ফলে আগামীতে ভারতীয় ক্লাবগুলোর কন্টিনেন্টাল কোয়ালিফিকেশনে একটা বড় সমস্যা কিন্তু দেখা দিতে পারে।
তো আমাদের ভারতীয় ফুটবলে একের পর এক দুঃসংবাদ কিন্তু লেগেই রয়েছে। না জানি এই দুঃসংবাদ আর কত বছর ধরে চলবে আমাদের ভারতীয় ফুটবলে। তো যাই হোক, এবার যদি আইএসএলের দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগানের আপডেটের দিকে মুভ করা যায়, তবে তার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনও পর্যন্ত আমাদের ভিডিওতে একটাও লাইক করনি বা লাইক করতে ভুলে গেছো, তারা অবশ্যই আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা আর দেরি না করে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে জানার জন্য। তো যাই হোক, ফার্স্ট আপডেটটা ইস্টবেঙ্গলকে নিয়ে। তো তোমরা জানো চলতি মরশুমে ইস্টবেঙ্গল তারা লিগে দুর্দান্তভাবে নিজেদের অভিযান শুরু করলেও ইস্টবেঙ্গল শিবিরে রয়েছে একাধিক চোটাঘাত। নাওরেমময় সিং, মোহাম্মদ রাকিব, প্রভাত লাকড়ার মতন স্বদেশি প্লেয়ার থেকে শুরু করে বিদেশিদের মধ্যে কেভিন সিবিলের মতন গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়ার বর্তমানে চোটের কবলে রয়েছে। তবে এই লম্বা চোটের লিস্টের পাশাপাশি আরও দুটো বড় দুঃসংবাদ প্রকাশ্যে আসলো ইস্টবেঙ্গলের দুই গুরুত্বপূর্ণ বিদেশি মিডফিল্ডারদের বিষয় নিয়ে। তো যেমনটা জানা গেছে, চোটের কারণে গত দুদিন ধরে দলের সাথে অনুশীলনে যোগ দেয়নি ইস্টবেঙ্গলের দুই ভরসাযোগ্য মিডফিল্ডার মিগুয়েল এবং সাউল ক্রেসপো। যেমনটা আপডেট, ব্যাক পেনের জন্য মিগুয়েল সে দলের সাথে সিচুয়েশন প্র্যাকটিসে যোগ দিতে পারছে না। এর পাশাপাশি সাউল ক্রেসপো সেও নাকি গত কয়েকদিন ধরে অসুস্থতার কারণে অনুশীলনে যোগ দেয়নি। যেমনটা জানা গেছে, অনুশীলনে দেরিতে আসার কারণে সাউল ক্রেসপোকে বকা দেয় কোচ অস্কার ব্রুজন, এবং তারপর থেকেই গত বেশ কয়েকদিন সাউল ক্রেসপো সে কিন্তু ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দেয়নি, যার ফলে সাউল ক্রেসপো এবং কোচ অস্কার ব্রুজনের সাথে কি নতুন করে কোনো সংঘাতের সৃষ্টি হলো লাল হলুদ শিবিরে, সেই আশঙ্কাই কিন্তু বর্তমানে রয়েছে লাল হলুদ জনতাদের মধ্যে। তো তোমরা জানো আগামীকাল জামশেদপুর এফসির বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল দল। তবে এর মাঝেই দলের এই দুই গুরুত্বপূর্ণ বিদেশি মিডফিল্ডারকে নিয়ে বেরিয়ে আসা এই বড় দুঃসংবাদ রীতিমতন কিন্তু অস্বস্তিতে ফেলবে লাল হলুদ জনতাদের। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে জামশেদপুর এফসি বধ করে লিগের জয়ের হ্যাট্রিক করতে সাউল ক্রেসপো এবং মিগুয়েল এই জুটিকে আগামীকালের ম্যাচে দেখতে পাওয়া যায় নাকি লাল হলুদ জার্সিতে। তবে এই দুঃসংবাদের পাশাপাশি ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য যে বড় সুখবরটা বেরিয়ে আসছে তা হলো ইস্টবেঙ্গল দলের নবাগত বিদেশি স্ট্রাইকার অ্যান্টনকে আইএসএলের স্কোয়াডে রেজিস্টার করা হয়েছে লাল হলুদ ম্যানেজমেন্টের তরফ থেকে, যার কারণে আগামীকালের ম্যাচে লাল হলুদ জার্সিতে অ্যান্টনের অভিষেক কিন্তু আমরা দেখতে পেতে চলেছি। আর ইস্টবেঙ্গলের আপফ্রন্টে অ্যান্টন এবং ইউসুফ জুটিটা কতটা সফল হয় সেই দিকেও কিন্তু আমাদের সকলেরই নজর থাকবে। এর পাশাপাশি আরও যেমনটা খবর, নাওরেমময় সিং সেও কিন্তু দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছে। এছাড়াও দলের নতুন উইঙ্গার জেরি সেও নাকি ম্যাচ খেলার জন্য প্রস্তুত। সেক্ষেত্রে বলাই যায় অ্যান্টন, নাওরেম, জেরি তারা সকলেই দলের সাথে যোগ দিলে ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ আরও কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে, যেটা কিন্তু দেখার আশায় বিগত মরশুমগুলো থেকে অপেক্ষায় রয়েছে আপামর লাল হলুদ জনতা। আর এই মরশুমে শুরুর দুই ম্যাচে ইস্টবেঙ্গল যে লেভেলের পারফরমেন্স করে দেখিয়েছে তার নিরিখে কিন্তু এটা বলাই যায় শেষ পর্যন্ত গিয়ে ইস্টবেঙ্গল যদি তাদের এই পারফরমেন্সের ধারাকে বজায় রাখতে পারে তাহলে কিন্তু এই মরশুমের আইএসএলের চ্যাম্পিয়নশিপের রেসে ইস্টবেঙ্গল তারা কিন্তু প্রবলভাবে দাবিদার। তো যাই হোক, এবার নেক্সট আপডেটগুলো মোহনবাগানকে নিয়ে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানের জন্য যে বড় সুখবরটা বেরিয়ে আসছে তা হলো বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগান দল তারা পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। তবে এই দ্বিতীয় স্থান থেকে মোহনবাগানের প্রথম স্থানে যাওয়ার কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে। বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই দলেরই পয়েন্টস সমান হলেও ইস্টবেঙ্গল দল তারা কিন্তু 3 গোলের ডিফারেন্স নিয়ে পয়েন্টস টেবিলের শীর্ষে রয়েছে। তবে ইস্টবেঙ্গলকে অনায়াসেই টেক্কা দিয়ে গোল ব্যবধান বাড়িয়ে মোহনবাগান তারা কিন্তু পয়েন্টস টেবিলের শীর্ষে চলে যেতে পারে। তো তোমরা জানো আগামী 28 তারিখ মোহনবাগানের ম্যাচ রয়েছে মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে। আর এই মোহামেডান স্পোর্টিং তারা কিন্তু ধারেও ভারে মোহনবাগানের থেকে বেশ দুর্বল, যার ফলে এই ম্যাচে মোহনবাগানের কাছে একটা কিন্তু বড় সুযোগ রয়েছে মোহামেডান স্পোর্টিংকে একটা বড় ব্যবধানে হারিয়ে নিজেদের গোল ডিফারেন্সকে বাড়িয়ে নেওয়া এবং পয়েন্টস টেবিলের প্রথম স্থানটা অধিকার করা। আর আই থিঙ্ক সেই পরিকল্পনা নিয়েই মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে মোহনবাগান দল। বিকজ এই মরশুমে লিগটা যেহেতু খুবই ছোট, যার ফলে শেষের দিকে গিয়ে এই গোল ডিফারেন্সটাই কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে চ্যাম্পিয়নশিপের রেসে, যার কারণে মোহনবাগানের উচিত সমস্ত সুযোগের সদ্ব্যবহার করা এবং লিগে নিজেদের আধিপত্য বিস্তার করা। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় মোহামেডান স্পোর্টিং ম্যাচে একটা বড় ব্যবধানে জয় তুলে নিয়ে মোহনবাগান কি পারবে লিগ শীর্ষে যেতে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে লিস্টন কোলাসোকে নিয়ে। তো তোমরা দেখেছো চলতি মরশুমে মোহনবাগান দলের নতুন কোচ সার্জিও লোবেরা তিনি কিন্তু লিস্টন কোলাসোকে রাইট উইং পজিশনে ব্যবহার করছেন, যে পজিশনে আমরা এর আগে লিস্টন কোলাসোকে খেলতে কিন্তু তেমন একটা দেখিনি বা কখনোই দেখিনি বলা চলে। আমরা বরাবরই লিস্টন কোলাসোকে অ্যাজ এ লেফট উইঙ্গার হিসাবেই দেখে এসেছি।
তবে কোচ সার্জিও লোবেরা তিনি কিন্তু লিস্টন কোলাসোকে মোহনবাগান দলের রাইট উইং পজিশনে ব্যবহার করছেন, যেখানে কিন্তু মোহনবাগান দলের রাইট উইং পজিশনে খেলার জন্য মনবীর সিংয়ের মতন সেরা রাইট উইঙ্গার অ্যাভেলেবেল রয়েছে। আর এই লিস্টন কোলাসো সে যেহেতু সর্বদা লেফট উইং পজিশনে খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, যার কারণে মোহনবাগানের গত 2 ম্যাচে লিস্টন কোলাসোকে অ্যাজ এ রাইট উইঙ্গার হিসাবে তেমন একটা আহামরি পারফরমেন্সও কিন্তু আমরা করতে দেখিনি। লেফট উইং পজিশনে আমরা এর আগে লিস্টন কোলাসোকে যেমন ড্রিবলিং করতে, ডিফেন্ডারদের মধ্যে থেকে কাটিয়ে বক্সে ঢুকতে বা নিখুঁত ক্রস করতে দেখে এসেছি, তো সেই সমস্ত কিছুই কিন্তু গত 2 ম্যাচে ঠিকঠাক দেখা যায়নি লিস্টন কোলাসোর পা থেকে। আর তার প্রধান কারণ হচ্ছে লিস্টন কোলাসো সে কিন্তু এখনও নতুন পজিশনে নিজেকে তেমন একটা মানিয়ে নিতে পারেনি। আর এই শর্ট টাইমের লিগে উচিত কোচের নতুন কিছু এক্সপেরিমেন্ট না করে সঠিক পজিশনের জন্য সঠিক প্লেয়ারকে ব্যবহার করা, যাতে দল যত বেশি সম্ভব গোলের মার্জিনে জয় তুলে নিতে পারে। কিন্তু তেমনটা না করে মনবীর সিংকে বেঞ্চে বসিয়ে লিস্টন কোলাসোকে দিয়ে কন্টিনিউয়াসলিভাবে রাইট উইং পজিশনে খেলিয়ে আসছেন কোচ সার্জিও লোবেরা। আর সেই কারণেই গত 2 ম্যাচে মোহনবাগানের রাইট উইং পজিশন থেকে প্রপার কোনো অ্যাটাক বা ক্রস কিন্তু আমরা তেমন একটা দেখতে পাইনি। সেক্ষেত্রে কোচ সার্জিও লোবেরার উচিত এই শর্ট টাইমের লিগে বেশি এক্সপেরিমেন্ট না করে সঠিক প্লেয়ারদের সঠিক পজিশনে ব্যবহার করা, যাতে দল প্রতিটা ম্যাচে নিখুঁত পারফরমেন্স করতে পারে এবং প্রতিটা ম্যাচ থেকে বড় ব্যবধানে জয় তুলে নিতে পারে। আর এই বিষয়ে আমার একান্ত মতামত মনবীর সিংকে রাইট উইং পজিশনে স্টার্ট করানো, প্রয়োজন হলে লিস্টন কোলাসো এবং রবসন রবিনো এই দুজনকে অল্টারনেট করে খেলানো হোক, তবুও মনবীর সিংকে রাইট উইং পজিশনে স্টার্ট করানো হোক। কারণ আমরা জানি মনবীর সিং সে মোহনবাগানের রাইট উইং পজিশনের জন্য কতটা নির্ভরযোগ্য প্লেয়ার। কোচের কাছে যেহেতু রাইট উইং পজিশনে খেলানোর জন্য প্রপার প্লেয়ার রয়েছে, তবুও কোচ সার্জিও লোবেরা কেন লিস্টন কোলাসোকে রাইট উইঙ্গার হিসাবে খেলাচ্ছেন সেটাই কিন্তু বুঝতে পারছি না। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মতে কি বলে, লিস্টন কোলাসোকে কি রাইট উইং পজিশনেই খেলানো উচিত, নাকি দলের স্বার্থে মনবীর সিংকে রাইট উইং পজিশনে স্টার্ট করানো উচিত? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই আপডেট কটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।